जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা রাজযোগের ইন্ট্রোডাকশন শেষ করে দিয়েছি। এইবার আমরা শুরু করছি রাজযোগ প্রথম অধ্যায়, পতঞ্জলি মুনির রাজযোগ অথ যোগানুশাসনম। এখন যোগ ব্যাখ্যা করা হচ্ছে। যোগ কাকে বলে? যোগ চিত্তবৃত্তির নিরোধ। যোগ হচ্ছে চিত্তবৃত্তির নিরোধ। চিত্তের যে আমাদের চিত্তের মাইন্ড স্টপ, মনের বলছে না, মন ওর মধ্যে আছে, চিত্তের মধ্যেই মন। মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহং। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এইগুলিকে বলে চিত্তবৃত্তি, চিত্ত মাইন্ড স্টপ। এদের যে বৃত্তি, চিত্তের যে বৃত্তি, এগুলিকে পরিণত হতে দিচ্ছে না, সেগুলোকে তার আগেই মেরে ফেলা হচ্ছে, স্তব্ধ করে দেওয়া হচ্ছে। তাদেরকে ফুল ফর্মে কাজ করতে দিলে তারা আমাদের ছুটিয়ে মারবে, আমাদের অস্থির করে তুলবে, আমাদের নিজেদের উপর নিজেদের নিয়ন্ত্রণ থাকবে না। সেই জন্যই এই অবস্থা। এবং এর আলোচনাটি খুব গভীর। আপনারা যারা ভালো ভক্তিযোগ শুনেছেন, ভক্তিযোগ, ভক্তি কী সেটা তো কোথায় আছে আমাদের সারা শরীরের ভেতরে, সে ডিসেকশন করে তো বোঝা যাবে না, অ্যানাটমি করেও কিছু বোঝা যাবে না। এগুলো কোথাও নেই। বন্ধুত্ব কোথায় আছে? ও আমার বন্ধুত্ব, সে বন্ধুত্বটা কোথায় আছে? আমার কোন জায়গাতে শরীরের? এগুলি যেমন খুব অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, তেমনিভাবে আমাদের মন কোনখানে আছে, এই ফিজিক্যাল অর্গানগুলো বাদ দিলে পরে আমাদের সমস্ত অস্তিত্বটা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। বুদ্ধি দিয়ে বুঝতে হয়, এছাড়া গতি নাই। খুব সাধারণভাবে ভক্তিযোগ আমরা খুব সোজা বলি, ভক্তি কী সেটা ব্যাখ্যা করা খুব কঠিন। তার অবস্থান কোথায়? আমরা বলি হৃদয়ে। সে তো ডাক্তারবাবুরা যারা হার্ট স্পেশালিস্ট তারা তো জানে, ওখানে তো ভক্তি পাবে না। বাচ্চা ছেলে বলতে পারে, ডাক্তারবাবু আপনি আমার হৃদয় অপারেশন করছেন, শুনেছি ভগবান ওখানেই আছেন, আপনি ভগবানের সাথে কি, ভগবান, আমার ভগবান কীরকম আছেন বলবেন? সেটা তারা বলতে পারে। কিন্তু আমাদের যারা বড় যারা বয়সে, তাদের এগুলি ভাবতে হবে যে এগুলি সব অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। আমি যখন এটা দেখবেন, এইটুকুই আমাদের ঝামেলার ব্যাপারে। প্রথম 3-4 পৃষ্ঠা খুব কঠিন ব্যাপার।
এই জন্য আমি বাংলাটাও পড়বো, ইংরেজিটাও পড়বো, যেটা আপনাদের সুবিধা হবে বুঝতে পারবেন। যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি এগুলো আমরা যখন পড়ি তখন আমরা কি গল্পের মতো ভাবি সেগুলো? তা তো না। এই ধর্মের এই অনুশাসনটি, এই যোগের অনুশাসন, যোগ যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে সেটা কিন্তু গল্প নয়। উদাহরণ দিয়ে এইসব দিয়ে বোঝানো খুব কঠিন, উদাহরণগুলো খুব কঠিন, এটুকু ধরে রাখবেন। কিন্তু একটা ডিসিপ্লিন ফলো করলে পরে, অনুসরণ করলে পরে মোটামুটি আমরা সেখানে তো ভালোই বুঝতে পারি, ওই অ্যাবস্ট্রাক্ট লেভেলেই আমরা বুঝতে পারি। এবং তার প্রমাণও আছে। আমাদের চোখ আমরা দেখি, এই যে চোখের দেখাটার সঙ্গে চোখটা যে কীভাবে দেখে, স্নায়ু টাইম আছে, এসব আছে, তার সাথে যে কত যোগ আছে, মানসিক যোগ, সেটা স্বামীজি বলবেন। সেই ব্যাপারগুলো কিন্তু ডাক্তারবাবুরা দেখেন না। ডাক্তারবাবুরা এই ফিজিক্যাল আইটাই দেখেন, এবং তার ভেতরে স্নায়ুর ব্যাপারগুলো রয়েছে। যে যদি নার্ভগুলো যদি খারাপ হয়ে থাকে বা নষ্ট হয়ে থাকে তাহলে চোখটা নষ্ট হয়ে যাবে, বলেই দেয়। তারা সেই নার্ভগুলোকেও ঠিক করেন, আগে এগুলো হতো না। তা চোখের যারা বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ যারা, তারা চোখের আবার সবটা দেখেন না, তারও আবার অনেক মানে স্পেশালাইজেশন আছে। এইটুকু চোখে কত স্পেশালাইজেশন। সে ডান চোখের ডাক্তার আলাদা, বাঁ চোখের ডাক্তার আলাদা, এরকম আছে নাকি আমি জানি না। কিন্তু কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এক একটা রোগ চোখে যখন হচ্ছে বলে দেয় যে ও তো এই গ্লোকোমা স্পেশালিস্ট নয়, সেটা অন্য, তার স্পেশাল পেপার অন্যরকম ছিল। এই চোখের রোগের কতগুলো যে স্পেশাল ব্যাপার আছে, এই মাথারও তেমনি, মস্তিষ্কের চতুর্দিকে সব নানা রকম ব্রেনের সব সেল আছে, একজন এক একটা সেলে মানে বিশেষজ্ঞ। এবং ফিজিক্সের লোকেরা এই সব সেলগুলোকে নিয়ে আলোচনা করেন এবং তারা রিসার্চ করে বের করে দেন, এই বায়োফিজিক্সের ব্যাপার হয়ে গেল। তা বলছেন এখানে অনেক কথা বুঝাইতে হইবে, স্বামীজি বলিয়ে দিচ্ছেন যে এই যে চিত্তবৃত্তির নিরোধ, চিত্ত একটা বৃত্তি গ্রহণ করতে যাচ্ছে, সেটাকে আমি বন্ধ করে দেব, তাকে সেটা করতে দেব না, পরিণতি প্রাপ্ত হবে না, সে আকার নিতে পারবে না। আকার নিতে পারলে পরেই সে গেড়ে বসবে, আমাকে পজেস করবে আর কি, আমি তার দাস হয়ে থাকবো, আমার মন তার দাস হয়ে থাকবে। আমি মানে এখানে অনেক কথা বুঝাইতে হইবে। প্রথমত আমাদিগকে বুঝিতে হইবে চিত্ত কি, বৃত্তি কি। আমার এই চক্ষু আছে, চক্ষু বাস্তবিক দেখে না। চক্ষু না থাকলে আমরা দেখতে পাবো না, কিন্তু চক্ষু থাকলেই যে আমরা দেখতে পাবো তা না। চোখটা চেয়ে আছে, চেয়ে থাকলেও সে দেখে না। মস্তিষ্কে অবস্থিত স্নায়ুকেন্দ্রটি দশনেন্দ্রিয় অপসৃত করো, তখন তোমার চক্ষু থাকিতে পারে। চক্ষের অক্ষিজাল অক্ষত থাকিতে পারে, আর চক্ষের উপর যে ছবি পড়িয়া দর্শন হয় তাহাও পড়িতে পারে, তথাপি চক্ষু দেখিতে পাইবে না। A good deal of explanation is necessary. We have to understand what chitta is and what the vrittis are. I have eyes, eyes do not see. Take away the brain center, which is in the head. The eyes will still be there. The retina complete, has also the pictures of the object on them, and yet the eyes will not see. মস্তিষ্কে স্নায়ুকেন্দ্রটা আছে,
যে ব্রেন সেন্টার আছে ও থাকলো, রেটিনা কমপ্লিট হয়ে আছে, দর্শন ইন্দ্রিয় সব ঠিক আছে, ওটাকে সরিয়ে নাও, তখন তোমার চক্ষু থাকতে পারে, চক্ষের অক্ষিজাল অক্ষত থাকিতে পারে, রেটিনা কমপ্লিট থাকতে পারে। আর অলসো দি পিকচার্স অফ দি অবজেক্টস, চোখের উপর যে ছবি পড়ে দর্শন হয়, সে ছবিটাও পড়তে পারে। And yet eyes will not see. So the eyes are only a secondary instrument. আই এটা গৌণ যন্ত্র মাত্র, এটা থাকলেই যে চোখ থাকলেই যে দেখতে পাবো তা না, এর ভেতরে এত সব ব্যাপার আছে। এটা প্রকৃত দর্শন ইন্দ্রিয় নয়, not the organ of vision. Organ of vision is in nerve center of the brain. এটা মস্তিষ্কের অন্তর্গত স্নায়ু কেন্দ্রে অবস্থিত। Organ of vision is in the nerve center of the brain. এইসব চক্ষুর এসব পড়ানো হচ্ছে ব্যাপার। কেবল চক্ষু দুটি যথেষ্ট নয়, কখনো কখনো লোক চক্ষু খুলিয়া নিদ্রা যায়। দেখুন, কারণ এক একটা করে বলছেন চোখটা খুলে আমরা চোখ খুলে নিদ্রা যায়, অদ্ভুত ব্যাপার। সেই চোখ যখন খুলে রেখেছে তখন চোখে ছবি পড়ছে, সবই পড়ছে, মস্তিষ্কের এখন স্নায়ুকেন্দ্রটা কাজ করছে, সবই ঠিক আছে। কি চাই? চোখ বন্ধ করলে তো দেখতে পাবো না, তখন কিন্তু অনেক সময় মন দিয়ে সমস্ত দেখি, সেটা যোগীরা দেখতে পান, আপনারাও দেখতে পান মাঝে মাঝে। আলো জ্বলছে, খুব আলো জ্বলছে, ছবি ভেসে আসছেন ঠাকুরের, মায়ের। আলো আছে, বাইরের চিত্র আছে, চোখটাও আছে খোলা, সব আছে। তৃতীয় একটি বস্তুর প্রয়োজন, মন। তাহলে ঘুমিয়ে যখন গেছি তখন মনটা নাই, মনটাকে ইন্দ্রিয়ের সাথে যুক্ত করতে হবে। চক্ষুর ইন্দ্রিয়ের সাথে মন যুক্ত না হলে দেখবে না। আপনি অথবা জেগে আছেন, জেগে দেখছেন, চোখ খুলে দেখছেন, সবাই আসছে সবাই যাচ্ছে, কিন্তু আপনি কাউকে দেখছেন না, কাউকে চিনতেও পারছেন না, মনটা আপনার নেই, আপনি দেখছেন ভেকেন্ট লুক। এই মন দরকার। সুতরাং দর্শন ক্রিয়ার জন্য চক্ষুরূপ বাইরের যন্ত্র, মস্তিষ্কের মাথার ভেতর স্নায়ুকেন্দ্র আর মন, এই তিনটে জিনিস দরকার। দেখবার জন্য চোখের বাইরে যন্ত্রটা থাকবে, মাথায় স্নায়ুকেন্দ্র থাকবে আর মন থাকবে, এই তিনটে জিনিসের আবশ্যক। রাস্তা দিয়ে গাড়ি চলে গেল কিন্তু তুমি ওর শব্দ শুনতে পাচ্ছ না, মনটা আপনার অন্যত্র রয়েছে, অ্যাবজর্বড হয়ে আছে অন্য কারণে, অন্যভাবে। হয়তো আপনি অ্যাবজর্বিং একটা বই পড়ছেন, আপনি শুনতেই পেলেন না, হয়তো ছেলে ডেকে চলে গেল, আপনার পরে বলছেন যে কই আমাকে ডাকিসনি তো, এরকম হয়। এই কারণ কি? কারণ তোমার মন শ্রবণেন্দ্রিয়ে সংযুক্ত হয়নি। অর্থাৎ প্রত্যেক অনুভব ক্রিয়ার জন্য চাই প্রথমে বাইরের যন্ত্র, তারপর ইন্দ্রিয়, আর এই দুটির সঙ্গে যোগ হবে মন।
বিষয় অভিঘাতজনিত বেদনাকে মন আরও অভ্যন্তরে বহন করিয়া বুদ্ধির নিকট অর্পণ করে। বুদ্ধিটার কাজটা কি? বুদ্ধি নিশ্চয় করে দেয়, বুদ্ধিটা নিশ্চয় করে দেয়। একসাথে পরপর দেখছেন আপনি, আপনার সামনে দিয়ে 10-12টা লোক চলে গেল, কিন্তু আপনি একজনকে দুজনকে চিনতে পারলেন, বাকিদের চিনতে পারলেন না। এই যে দুজনকে চিনলেন, আপনি হাজার হাজার লক্ষ লক্ষ স্বপ্ন দেখেন, তার মধ্যে দুটো কি একটা স্বপ্ন সকালবেলা স্মরণ করতে পারেন একদম ভিভিড। কারণটা হচ্ছে মনের সঙ্গে ওখানে বুদ্ধির যুক্ত হয়েছে, মনের সাথে বুদ্ধির যোগ হয়েছে। বুদ্ধি যুক্ত না হলে পরে আমরা নিশ্চয় করে কিছু বলতে পারবো না। নিশ্চয়াত্মিকা বৃত্তির নাম বুদ্ধি। বুদ্ধি ইজ টু অ্যাসার্টেন এভরিথিং। এই জন্যই মন বলাটাই আসে যায় এ করে, মন চঞ্চল, মনকে স্থির করে বুদ্ধি। বুদ্ধি এসে মনকে এটা বলে দেয়, এটা করো। আর সকাল বিকেল 4টের সময় ঠিক করেছেন যে এখানে আসবেন, এই যে সংকল্পটা আপনি নিলেন, তারপরে বলছেন যে যাবো, এটা ভালো হয়তো সিনেমা আছে, কী করবো, এটা থেকে যায়। তারপর না, কি হবে, না যাই, এটা তো দিনই দেখছি, যাই না, ঘুরে আসি, সবাই অনেকের সাথে দেখা হবে। তারপর আপনি ঠিক ডিসিশনটা এসে গেল যে হ্যাঁ আমি যাব, গাড়োয়ানকে ডাকলেন, আমি যাব, ব্যাস, ড্রাইভার এসে গেল, আপনি যাবেন। এই যখনই ডিসিশনটা এলো, এটা এটা বুদ্ধির কাছে গিয়ে পাঠিয়ে দিয়েছে মন, যে তার স্যাংশন থেকে নিয়ে আসতে হবে। বাড়ির গৃহিণী একেবারে অন্তঃপুরচারী, তিনি না বললে যাওয়া যাবে না। ওই গভীর বন এর মধ্যে রয়েছে, প্রোটেক্টেড এরিয়াতে, তাকে বললে যেতে হবে। এই যখন স্থির নিশ্চয় হয়ে গেল আমি যাবো, তখনই জামাটা আমার পরে, এটে পরে, চুলটুল আজে, একটু আয়নার কাছে গিয়ে একটু জেগে টেকে নিয়ে বলে চলো এবার, সোজা গুজে বেরিয়ে পড়লাম। এই হচ্ছে নিশ্চয় করে দেয় মন। কি সুন্দর স্বামীজি বলছেন, অভ্যন্তরে বিষয় যখন আঘাত করছে, ওই বিষয় আঘাত করতে আমাকে যেতে হবে, সেটা ওখানে এই ডিসিশনটা, সিদ্ধান্তটা যখন আঘাত করছে তো মনের বিষয়গুলো, তখন মন কী করছে, ওই ভেতরে গিয়ে বলছেন যে কি হবে বলো, যাবো কি যাবো না, অভ্যন্তরে বহন করে বুদ্ধির কাছে সমর্পণ করে, তুমি ডিসিশনটা দাও। তখন বুদ্ধি কাজ শুরু হয়, এবং এই বুদ্ধির সঙ্গে যুক্ত না হলে অহং ভাবটা আসে না। বুদ্ধির সঙ্গে যুক্ত হলে অহং ভাবটা এসে যায়। মন একটা ইউনিভার্সাল ব্যাপার, ও সবারই হবে একরকম, কিন্তু বুদ্ধি বিভিন্ন জনের বিভিন্ন রকম। এবং বুদ্ধি যার তীব্র তীক্ষ্ণ বসে আছে, সেই মানুষ, সেই অহং ভাবটা জেগে ওঠে। আর এই যে কাজগুলি হয়ে গেল, এইগুলি সব ওই পুরুষের কাছে বা আত্মার কাছে সব আবার রিপোর্টেড হবে। তিনি তখন এই মিশ্রণটাকে একটি বস্তুরূপে উপলব্ধি করেন। তাহলে ইন্দ্রিয়গণ, মন, নিশ্চয়াত্মিকা বুদ্ধি এবং অহংকার, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এতগুলো ডিপার্টমেন্ট আছে, সবগুলোকে কন্ট্রোল করছে মন, তাদের রাজা মন। এই মন এইসবগুলোকে নিয়ে বুদ্ধির কাছে সঁপে দিল। বুদ্ধি আবার এই পুরুষের কাছে সঁপে দিল, সমর্পণ করলো। সেই পুরুষের নাম
অহংকার, অহংতা, আমার, এটা আমার, এটা আমার, ওটা আমার, এটা আমি এবং আমার, এই বোধ, বুদ্ধি এনে দিচ্ছে বোধ জাগিয়ে দিয়ে। আমার বাড়ি, শরীরটাকেই আমি ভাবছি, আর শরীরটাকে আমার ভাবছি। শরীরটাই আমি দুর্বল, আমি সবল, আমি বিদ্বান, আমি বুদ্ধিমান, আমি ধনী, আমি অসুস্থ। এই যে সব বলি আমি, আমার শরীরটাই তখন আমি হয়। আবার আমার শরীর খারাপ, আমার বাড়ি, এটা আমার ব্যাংক ব্যালেন্স, আমার ছেলে, এই যে আমার, আমার, মি অ্যান্ড মাইন, আমি এবং আমার, এই বোধটা এসে গেল, অহংকার মিলিত। এটা হচ্ছে অন্তঃকরণ। এরা মনের উপাদান, চিত্তের ভিন্ন ভিন্ন প্রক্রিয়া স্বরূপ। চিত্তের অন্তর্গত এই সকল চিন্তা তরঙ্গকে বৃত্তি বা আবর্ত বা ঘূর্ণি বলে। চিত্তের মনোবুদ্ধি অহংকার ও চিত্তানি নাও। এখন চিন্তাটা কি মাধ্যাকর্ষণ বা বিকর্ষণ শক্তির নয়, চিন্তাও এক প্রকারের শক্তি, চিন্তা শক্তি। মাধ্যাকর্ষণ বিকর্ষণ এগুলো দেখতে পাই না তো, কিন্তু সেগুলো বিশাল শক্তিশালী। চাঁদে গিয়ে ওখানে তো মাধ্যাকর্ষণের বাইরে চলে গেল। আমরা পেস্ট্রিপে যে যায় সব এরা অ্যাস্ট্রোনটরা, তারা তো ওখানে গিয়ে মাধ্যাকর্ষণ তো পায় না, এমনি ভেসে বেড়ায়। আমি বলছিলেন যে দেয়ালেই ঘুমাচ্ছে, কোনো আবরণের দরকার নেই ঘুমাবার জন্য, উঁচু নিচু নেই, শূন্য পূর্ণ সব কিছু নেই। অদ্ভুত ব্যাপার এগুলো। আমরা চিন্তা করে করে পাই, কিন্তু যারা গিয়েছেন সেখানে তারা সেগুলো অনুভব করেছেন। প্রাকৃতিক শক্তির অক্ষয় ভাণ্ডার থেকে চিত্ত নামক যন্ত্রটি কিছু শক্তি সংগ্রহ করে অঙ্গীভূত করে এবং চিন্তারূপে প্রেরণ করে। খাদ্য থেকে আমাদের এই শক্তি সংগৃহীত হয়। এই যে খাবার থেকেই হয়, খাবার থেকেই মন হয়, বুদ্ধি হয়, চিন্তা হয়। এই জন্য এগুলোকে জড় বলে, বুঝলেন? খাবারের সূক্ষ্ম অংশ থেকে মন তৈরি হয়। প্রমাণ হচ্ছে যদি আপনাকে 16-17 দিন খেতে না দেওয়া হয়, আপনার চিন্তা করার ক্ষমতাও চলে যাবে। ভীষ্মদেব, পিতামহ ভীষ্মদেব যখন 52, 54, 55 দিন মানে ওইভাবে ছিলেন, কিছুই না খেয়ে, ওইভাবে ব্লাড সব বেরিয়ে গেল। দুর্যোধনের অনেক তৈরি হয়েছে যে দুষ্ট রক্ত, সেগুলো সব বেরিয়ে গেল। তারপর তিনি শুদ্ধ হলেন। তা শ্রীকৃষ্ণ যখন বলছেন যে পিতামহ আপনি যুধিষ্ঠিরকে সব বলুন, উপদেশ দেন, তো যুধিষ্ঠির গেলেন। তখন ভীষ্ম বলছেন আমার তো কিছুই নেই, ইন্দ্রিয়গুলো সব দুর্বল হয়ে গেছে, মন দুর্বল, স্মরণ করতে পারছি না কিছু, এবং আমার সব ইন্দ্রিয় শিথিল হয়ে গেছে, কথা বলার ক্ষমতা নেই, দেখতে পাই না, আমি কি বলবো? তুমিই বলো, তুমি সব জানো। বলে না, এটা আপনাকেই বলতে হবে। তা আমি ব্যবস্থা করে দিচ্ছি, আমি আপনাকে আপনার সমস্ত শক্তি ফিরিয়ে দিচ্ছি। এবং উনি ইচ্ছা মাত্রই তাকে আবার নব বলে বলিয়ান করলেন, নববল সঞ্চার করলেন।
তার ইন্দ্রিয়গুলো আবার তাজা হয়ে গেল, স্মরণশক্তি তীব্র হলো। তিনি অবাক হয়ে তাকিয়ে আছেন, বললেন, প্রণাম করছেন, এতদিন ভাবতে পারেননি, তুমি যে ভগবান সেটা বুঝতে পেরেছি। ভগবান সেটা কেউ করতে পারে না। এরকম দুর্যোধনেরও তাই হয়েছিল। দেখলো যে সবাই মরে গেছে, আর মানে পঞ্চপাণ্ডবদের মারতে গেল, অশ্বত্থামা মারতে পারলো না, তাদের ছেলেগুলোকে মেরে দিল, 5টা ছেলেকে। তখন বললো যে তুমি ভগবানই, সব অসম্ভব সম্ভব আর কি করতে পারে, একটাকেও মারতে পারলে না অশ্বত্থামা, আর আমি যাচ্ছি সব কটাকে মেরে আসছি। প্রতিজ্ঞা করে গেল। প্রতিজ্ঞা রক্ষার দায় হচ্ছে ভগবানের, আমরা মানুষ পারি না, সেটা অন্য জিনিস। কিন্তু এই ব্যাপার অক্ষয় ভাণ্ডার শক্তি সংগ্রহ করে অঙ্গীভূত করে চিন্তারূপে প্রেরণ করে, খাদ্য থেকে আমাদের শক্তি সংগ্রহ গৃহীত। ভগবান হচ্ছেন তাদের চিন্তা, এটা খাদ্য নির্ভর নয়, চৈতন্য অবস্থিত। একমাত্র চৈতন্য বস্তু জড় নয়। জড় আর চৈতন্য এই দুটি ভাগ। দেহ স্থূল জড়, মন হচ্ছে সূক্ষ্ম জড়, বুদ্ধিও তাই, স্নায়ু সব খাদ্যের মানে সূক্ষ্ম অংশ থেকে এদের পরিপুষ্টি হয়। এই খাদ্য হতেই শরীর গতিশক্তি লাভ করে। অন্যান্য সূক্ষ্মতর শক্তিও খাদ্য হইতেই চিন্তারূপে উৎপন্ন হয়। চিন্তায় মানে এই সেদিন পর্যন্ত, এখনও পাশ্চাত্য দার্শনিকরা বলে যে মন তো বুদ্ধি এরা তো সব চৈতন্যময়, মন জড়ো হবে কেন? না, আমাদের ফিলোসফি বলছে মনও জড়ো, খাদ্য থেকেই আসে। দেখুন না, সূক্ষ্মতর শক্তিও খাদ্য হতেই চিন্তারূপে উৎপন্ন। সুতরাং মন চৈতন্যময় নয়, অথচ চৈতন্যময় বলে বোধ হয়। এরূপ হওয়ার কারণ চৈতন্যময় আত্মা এর পিছনে রয়েছে। এই চৈতন্যের খুব কাছাকাছি আছে মন, সেই জন্য তার তাপটা পেয়েছে। লোহাটা আগুনে 10 মিনিট থাকলে পরে আগুনটা লোহাতে প্রবিষ্ট হয়ে যায় এবং লোহাটাই তখন আগুন হয়ে যায়। এটা অ্যাসোসিয়েশনের জন্য হয়েছে। আগুনের অ্যাসোসিয়েশনে গিয়ে কাছাকাছি আছে বলে, আগুনের ভেতরে আছে বলে এগুলো চৈতন্যময় বলে মনে হচ্ছে। কিন্তু ওখান থেকে আবার বের করে নিলে পরে 10 মিনিটের মধ্যে ওটা আবার কালো হয়ে যাবে। তা লোহাটা অগ্নি নয়, ওটা লোহাই। অগ্নির অনুপ্রবেশ ঘটেছে অ্যাসোসিয়েশনের জন্য, অনুষঙ্গের জন্য তার এই অবস্থা। তুমি একমাত্র চৈতন্যময় পুরুষ, তুমি। মন একটি যন্ত্র, এর দ্বারা তুমি বহির্জগৎ অনুভব করো। এই মনকে কন্ট্রোল করার ব্যাপার বলবেন তো, সেই জন্য বলছেন যে এই চিত্তবৃত্তিটা করো। এই পুস্তকখানির কথা ধরো, বাইরে এর পুস্তক রূপের কোনো অস্তিত্ব নাই। বাইরে যা আছে তা অজ্ঞাত, অজ্ঞ। উহা কেবল উত্তেজক কারণ। উহা মনে আঘাত করে, মন পুস্তক রূপে প্রতিক্রিয়া করে। তেমনি জলে একটি প্রস্তরখণ্ড নিক্ষেপ করলে জল ও তরঙ্গাকারে ওই প্রস্তরখণ্ডকে প্রতিঘাত করে। সুতরাং বাস্তব বহির্জগৎ মানসিক প্রতিক্রিয়ার উত্তেজক কারণ মাত্র। The waves of thoughts in the chitta are called vrittis, literally whirlpool. What is thought? Thought is a force, as is gravitation and repulsion.
অবশ্যই ওদের ফিজিক্যাল এক্সিস্টেন্স আজকে বের করা যাচ্ছে। আমাদের ঋষিরাও কিন্তু এই মননাথ মানে মন্ত্র আর কি, মন্ত্রপুত করে একটা ঘাসকে ব্রহ্মাস্ত্র করে ছেড়ে দিল। সেটা নিউক্লিয়ার এনার্জি ওই ল্যাবরেটরি থেকে তৈরি করতে হয় না, নিউক্লিয়ার বোম। এটা রামায়ণ মহাভারত আমরা দেখেছি, ব্রহ্মাস্ত্র ছাড়ছে, শিবাস্ত্র এইসব ছাড়ছে। অর্ডিনারি তীরগুলো কি মন্ত্রপুত করে মন ওইভাবে প্রকাশিত হয়ে গেল। From the infinite storehouse of force in nature, the instrument called Chitta takes hold of some, absorbs it, and sends it out as thought. Force is supplied to us through food, and out of that food, the body obtains the power of motion. Others, inner forces, it throws out in what we call thought. So we see the mind is not intelligent, yet it appears to be intelligent. Why? Because the intelligent soul is behind it. একেবারে খুব কাছাকাছি থাকে মন চৈতন্যের কাছাকাছি থাকে। Because of the intelligent soul is behind it, you are the only sentient being. Mind is only the instrument. মন কখনোই চৈতন্যময় নয়, আমরাই চৈতন্যময়। কোন আমি? মন আমি নয়, আত্মরূপী আমি, যেটা গভীর ঘুমে যে অবস্থায় যাই। এই বইটার যেমন বললেন, এ তো আউটসাইড এক্সিস্টেন্স আছে, and everything that exists outside is unknown and unknowable. The unknowable furnishes the suggestion that gives a blow to the mind, and the mind gives out the reaction in the form of a book. In the same manner, as when a stone is thrown into the water is thrown against it in the form of waves, reactions. The real universe is the occasion of the reaction of the mind. এই যে রিয়েল ইউনিভার্স, যেটাকে আমরা দেখতে পাচ্ছি, the occasion of the reaction of the mind. অদ্ভুত ব্যাপার। ঘুমিয়ে গেলে তো আর থাকে না, মাইন্ড না থাকলে জগৎটা আমার কাছে থাকে না। তাহলে মনেরই তো রিয়াকশন এগুলি। মন আছে বলে এই জগৎটা রয়েছে। আমার আত্মীয় স্বজন আছে, আমার টাকা কড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আমার ঘর আছে, আমার প্রভাব প্রতিপত্তি আছে, সব আছে, মন আছে বলে। ম্যাটার is a permanent possibility of sensations. অদ্ভুত কথা। এটা স্টুয়ার্ট মিল বলেছিলেন, জন স্টুয়ার্ট মিল বলেছিলেন, the matter is the permanent possibility of sensation. এই জন্য এটা থেকে যায় পার্মানেন্ট। আমার বাড়িটা আমার পার্মানেন্টলি থেকেই যায়। আমি ঘুমিয়ে এসে দেখি, ঘুম থেকে উঠে জেগেও দেখি ওটাই আছে। আমার ব্যাংকের টাকাগুলোও রয়েছে, ঘুমিয়ে এসে দেখি, গাড়িটাও রয়েছে, আমিও আছি। পার্মানেন্ট পসিবিলিটি অফ সেন্সেশন, অনুভূতি। অদ্ভুত। ওদের দেশের লোকও এইসব ভেবেছে, বুঝলেন, কম না। ইন্দ্রিয়ানুভূতির নিত্য সম্ভাব্যতার নাম জড় পদার্থ। এই জন স্টুয়ার্ট মিল এটা বলেছেন। উদাহরণস্বরূপ একটা অয়েস্টার, একটা শুক্তি নেওয়া হলো। আমার একটা বই আছে, ভবের শুক্তি ভেঙে, এই শুক্তি ল। তোমরা জানো মুক্ত কিরূপে তৈরি হয়? একটি বিন্দু বালু কণা মাত্র। ওই কীটাণু আর ওর
ভেতর প্রবেশ করে উত্তেজিত করে থাকে, তখন সেই শক্তি ওই বালুকার চতুর্দিকে এক প্রকার এনামেল তুল্য আবরণ দিতে থাকে। ওই শক্তি, ওই চমকটি, তাতেই মুক্ত উৎপন্ন হয়। অনুভূতির এই জগৎ যেন আমাদের নিজেদের এনামেল স্বরূপ, বাস্তব জগৎ ওই বালুকণা বা অন্য কিছু। সাধারণ লোকে কখনো ইহা বুঝিতে পারিবে না, কারণ যখনই সে বুঝিতে চেষ্টা করিবে তখনই বাহিরে এনামেল নিক্ষেপ করিবে ও সেই নিজের সেই এনামেলটিকেই দেখিবে, বস্তুটিকে দেখিবে না, বস্তু স্বরূপ আর পাওয়া যাবে না। মন তার হাতে একটি যন্ত্র তুল্য, তারই চৈতন্য মনের ভিতর দিয়ে আসছে। তুমি যখন মনের পশ্চাতে দ্রষ্টারূপে থাকো তখনই ওটা চৈতন্যময় হয়ে ওঠে। এই দেখুন, ঠিক বেদান্তের আলোচনা চৈতন্যকে প্রতিষ্ঠিত করছে অস্তিত্বের মানে পরিণাম হিসাবে। আমাদের এই জড়জগৎ আর থাকে না, গভীর ঘুমে চৈতন্যই থেকে থাকে, জড়জগৎ সব নষ্ট হয়ে যায়। যখন মানুষ এই মনকে একেবারে ত্যাগ করে, ধ্যানেতে হয়, ধ্যানে বসে যখন ঢুলতে শুরু করেন তখন এটা আরও স্পষ্ট করে বোঝা যায়। মাঝে মাঝে ঢুলি মানে কি, মনের মধ্যে জগৎটা এসে যাচ্ছে, অথবা আমার মনটা জগতে থাকছে, মাঝে মাঝে থাকছে না বলে ঘুমের আবেশ আসছে, ঢুলে পড়ি, সব বডিটাকে রাখতে পারছি না। ফ্যান্টম লাইক এক্সপিরিয়েন্স, এটা হয় এবং আপনি চেষ্টা করছেন বারবার, তারপরে যদি ঘুমিয়ে পড়ে নাক ডাকতে শুরু করে তখন আলাদা কথা, কিন্তু যদি স্থির হয়ে যায় তখন তো ধ্যান এসে গেল। তখন তো আর এই চৈতন্যগুলো তো ভেঙে যায় না, তো এই কী বলে, জগৎটা ভেঙে যায় না, মন ভেঙে যায় না। তখন যে মনটা ভেঙে যাচ্ছে, খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারি। মানুষ যখন এই মনকে একেবারে ত্যাগ করে তখন ওটা একেবারেই চলে যায়, অস্তিত্বই থাকে না। তো চিত্ত বলতে কি বোঝায়? মনের উপাদান, বৃত্তিগুলি ওর তরঙ্গ। যখন বাইরের কতকগুলি কারণ ওর উপর কার্য করে তখন ওই তরঙ্গ রূপ ধারণ করে, আর এই বৃত্তিগুলি আমাদের জগৎ। আমরা হ্রদের তলদেশ দেখিতে পাই না, বৃত্তিগুলি বন্ধ হলে পরে মডিফিকেশনস বলি আমরা, বৃত্তির ইংরেজি হচ্ছে মডিফিকেশনস। আমরা হ্রদের তলদেশ দেখতে পাই না, কারণ উপরিভাগে ছোট ছোট তরঙ্গে আবৃত হয়ে আছে। যখন তরঙ্গগুলো শান্ত হয়, জল স্থির হয়, তখনই কেবল তলদেশের ক্ষণিক দর্শন হয়। ধ্যানের ব্যাপারটা ধরে রাখুন। ধ্যান করতে গিয়ে যদি সত্যি সত্যি ধ্যান হয়, মন যদি ফিক্সড হয়ে যায়, তার আগে কিন্তু সেটা দোলাচল করছিল, যেই ফিক্সড হয়ে গেল ক্ষণিক দর্শন, আবার হয়তো সঙ্গে সঙ্গে যদি 2 সেকেন্ডও থাকে তখনই যেমন প্রশান্তি এসে যাচ্ছে। যদি জল ঘোলা থাকে, ক্রমাগত নড়তে থাকে, তাহলে ওর তলদেশ কখনো দেখা যাবে না। যদি নির্মল থাকে, একটিও তরঙ্গ না থাকে, তবে ওর তলদেশ দেখতে পাবো। আমাদের হ্রদের তলদেশ আমাদের প্রকৃত স্বরূপ, আর হ্রদটা হচ্ছে চিত্ত, তার উপরে দাঁড়িয়ে আছে তরঙ্গগুলো, দাঁড়িয়ে আছে, বৃত্তির দাঁড়িয়ে আছে। মন 3 ভাবে অবস্থান করে। 3 গুণের কথা বলবেন। হলের তলদেশটা আমাদের প্রকৃত স্বরূপ, ওটাকে দেখতে হবে। হ্রদটাই তো চিত্ত, আর তরঙ্গগুলো হচ্ছে বৃত্তি,
বাতাসে নড়ছে, বিষয় কাম, বিষয় বাসনা এটাকে নড়িয়ে, বিষয় বাতাস নড়িয়ে দিচ্ছে মনকে। এই মন তিনভাবে অবস্থান করে। প্রথমটি অন্ধকারময়, তম, যেমন পশু এবং মূর্খদের মন। ওর কাজ হচ্ছে পরের অনিষ্ট করা, কেড়ে কুড়ে নেওয়া। এতে আর কোনো ভাবের আবির্ভাব ঘটে না। দ্বিতীয় মনের ক্রিয়াশীল অবস্থা, রজ, প্রভুত্বের ভোগের ইচ্ছা প্রবল। আমি ক্ষমতাশালী হব, আমি অপরের উপর প্রভুত্ব করব, এই ভাব থাকে। ভোগী মন। তারপর যে অবস্থা তাকে বলা হয় সত্য, এটি শান্ত ভাব। সব তরঙ্গ থেমে যায়, মন রূপ হ্রদের জল নির্মল হয়, নিষ্ক্রিয় নয়, বরং অতিশয় ক্রিয়াশীল অবস্থা। শান্তভাব শক্তির উচ্চতম বিকাশ। ক্রিয়াশীল হওয়া তো সহজ, লাগামটা ছেড়ে দিলে পরে ঘোড়াগুলো তোমাকে শুদ্ধ নিয়ে ছুটবে, কোথায় ফেলবে জানতে পারবে না। ক্রিয়াশীল হওয়া তো সহজ, ওদিকে সংযত রাখাটাই কঠিন। কিন্তু যে কেউ এরূপ করতে পারে, কিন্তু যিনি এই লম্ফবান অশ্বকে থামাইতে পারেন তিনিই মহাশক্তিধর পুরুষ। ছাড়িয়া দেয়া, বেগ সংযত করা, এদের মধ্যে কোনখানে অধিকতর শক্তির প্রয়োজন? শান্ত ব্যক্তি অলস ব্যক্তির মতো নয়। এই শান্ত ব্যক্তি আর অলস ব্যক্তি দুজনে বাইরে থেকে দেখতে একই রকম, নিষ্ক্রিয়, চুপচাপ বসে আছে। একজন ঘুমাচ্ছে আর একজন ঘুম থেকে উঠে পড়েছে, এই হচ্ছে পার্থক্য। জেগে আছে, কিন্তু টু এক্সট্রিমস লুক অ্যালাইক। সত্যভাবকে জড়তা বা অলসতা মনে করো না। যিনি মনের এই তরঙ্গগুলি নিজের আয়ত্তে এনেছেন তিনি শান্ত পুরুষ। ক্রিয়াশীলতা নিম্নতর শক্তির, শান্তভাব উচ্চতর শক্তির প্রকাশ। এই চিত্ত, এই যে হ্রদরূপ চিত্ত, সেখানে যে তরঙ্গ আছে সেগুলি হচ্ছে বৃত্তি, আর এই তলদেশ সেটি আমাদের স্বরূপ চৈতন্য সেখানে আছেন, পুরুষ সেখানে আছেন। চিত্তকে দমন করা, ওর বাইরে যাবার প্রবৃত্তিকে নিবারণ করা, তাকে প্রত্যাবৃত্ত করে এই চৈতন্য ঘন পুরুষের নিকট যাওয়ার পথে যে ফেরানো, এইটি হচ্ছে যোগের প্রথম সোপান। যোগ যুক্ত করো, যুক্ত করো, মুক্ত করো। কারণ কেবল এই উপায়ে চিত্ত তার প্রকৃত পথে যেতে পারে। যদিও উচ্চতম থেকে নিম্নতম সকল প্রাণীর মধ্যে এই চিত্ত রয়েছে, তথাপি কেবল মনুষ্যদেহেই আমরা চিত্তকে বুদ্ধিরূপে বিকশিত দেখতে পাই। এই চিত্তটাই বুদ্ধি। সেই জন্যই বলছেন যে বুদ্ধি যা দেবী সর্বভূতে সুবুদ্ধি রূপেণ সংস্থিত। সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, বুদ্ধ শরণমন নিচ্ছ, বলছেন বুদ্ধির শরণ নাও, আগে বুদ্ধিকে শান্ত করো। আবার বলছেন বুদ্ধি যোগম দদামি, আমি তোমাকে বুদ্ধি যোগ দেব। আর সেই জন্যই ঠাকুরও বলছেন শুদ্ধ কর্ম করলে শুদ্ধ মন হয়, শুদ্ধ মন হলে শুদ্ধ বুদ্ধি হয়। আর এই শুদ্ধ বুদ্ধি শুদ্ধ চৈতন্য এক। অদ্ভুত সব সমীকরণ। এই বুদ্ধি 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 চিত্ত যতদিন না বুদ্ধির আকার ধারণ করছে ততদিন তার পক্ষে এইসব বিভিন্ন সোপান অতিক্রম করে আত্মাকে মুক্ত করা সম্ভব নয়। গরু বা কুকুরের পক্ষে সাক্ষাৎ মুক্তি সম্ভব নয়, কারণ
যদিও ওদের মন চিত্ত আছে, কিন্তু এখনো বুদ্ধির আকার ধারণ করতে পারেনি, ওদের বুদ্ধি নেই। পশুস্তরে আমাদের মন থাকলে পরে আমাদেরও বুদ্ধি লোপ পায়। সেজন্য বুদ্ধও শরণামন নিচ্ছ, বুদ্ধির শরণ নাও। বুদ্ধি নিয়ে আপনারা আর্টিকেল লিখুন না, চিন্তা ভাবনা করুন বুদ্ধির কি ফাংশন। বুদ্ধি ছাড়া আমাদের আপন কেউ নেই। এই চিত্ত অবস্থা ভেদে নানা রূপ ধারণ করে, ক্ষিপ্ত, মূঢ়, প্রক্ষিপ্ত এবং একাগ্র। একাগ্র এই নিরুদ্ধ অবস্থার কথা বলা হচ্ছে না। এখানে চিত্তবৃত্তি আছে। মন এই চার অবস্থায় চার প্রকার রূপ ধারণ করছে। প্রথম ক্ষিপ্ত, যে অবস্থায় মন চারদিকে ছড়িয়ে পড়ে, হ্যাঁ ক্ষিপ্ত। যে অবস্থায় কর্ম বাসনা প্রবল থাকে, এগুলি টেকনিক্যাল টার্ম। এরপর মনের চেষ্টা কেবল সুখ দুঃখ এই দুভাবে প্রকাশিত হওয়ায়, সুখ পাচ্ছি দুঃখ পাচ্ছি, আর কিছু নেই। তারপর মূঢ় অবস্থা, তমগুণাত্মক, এর চেষ্টা কেবল অপরের অনিষ্ট করা। ঠাকুর বলছেন না যে এমন দুষ্ট লোক যে যদি বলি তুমি এখানে পেশাব করো, যদি জানে যে ওখানে পেশাব করলে লোকের উপকার হবে, সেখানে করবে না। ঠাকুর বলছেন এরকম দুষ্ট। বিক্ষিপ্ত অবস্থায় মন কেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করে। এর টেকনিক্যাল টার্ম বললাম তো। এখানে টিকাকার বলছেন বিক্ষিপ্ত অবস্থা দেবতাদের এবং মূঢ় অবস্থা অসুরদের। এই জন্য দেবতারাও যেতে পারে না, দেবতাদেরও মানুষে জন্মাতে হবে মুক্তি পেতে গেলে পরে। ওটা ভোগস্থান, স্বর্গ। একাগ্র অবস্থায় চিত্তই কেন্দ্রীভূত হতে চেষ্টা করে, আর এই অবস্থায় আমাদেরকে ক্রমে সমাধিতে নিয়ে যায়। তাহলে তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, তখন এই নিরোধের অবস্থায়, যখন একাগ্র অবস্থায় কেন্দ্রীভূত হতে যাচ্ছে চিত্ত, তখন এই দ্রষ্টা পুরুষ তার নিজের অপরিবর্তনীয় স্বরূপে অবস্থিত দেখতে পায়। তখন তরঙ্গগুলো শান্ত হয়, হ্রদ শান্ত ভাব ধারণ করে, তখনই আমরা হ্রদের তলদেশ দেখতে পাই। মন যখন শান্ত, তখনই আমরা আমাদের স্বরূপ বুঝতে পারি। অবশ্য মনকে বুদ্ধির আকারে আকারিত হতে হবে, তখন আমরা ওই তরঙ্গগুলির সঙ্গে নিজেদের মিশিয়ে ফেলি না, নিজের স্বরূপে অবস্থিত থাকি। বৃত্তি সারূপম ইতি অত্র। অন্যান্য সময়ে, অর্থাৎ নিরোধের অবস্থা ছাড়া অন্য সময়ে দ্রষ্টা দেখছি আমরা চিত্তবৃত্তির সঙ্গে এক হয়ে থাকি। কীরকম? যখন আমাকে কেউ নিন্দে করলো, এর এক পরিণাম, তখন এক প্রকার বৃত্তি, আমি তার সঙ্গে নিজেকে মিশিয়ে ফেললাম। আর যখন কেউ প্রশংসা করলো, আনন্দ উদ্বেগ হলাম। ঠাকুর বলছেন, বলে একুড়োর জন্য জল নিয়ে আয়, মিষ্টি টিষ্টি নিয়ে আয়, প্রশংসা করেছে, তাহলে তাড়িয়ে দেবে। আর এই যে বৃত্তি কত রকমের, পঞ্চতয়, ক্লিষ্ট অক্লিষ্ট বৃত্তি 5 প্রকার। ক্লেশযুক্ত আবার ক্লেশ শূন্য। এই বৃত্তি আলোচনা হচ্ছে, বৃত্তি চিত্তবৃত্তি নিরোধ হতো, একবার থ্রেড বেয়ার আলোচনা হবে। বৃত্তি 5 প্রকার, ক্লেশও যুক্ত, এতে ক্লেশ আছে, পেন্স আছে।
There are 5 classes of modifications: painful and not painful. এবং তারা কারা? বৃত্তিগুলো কারা? বৃত্তিগুলো হচ্ছে প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা এবং স্মৃতি। আমাদের স্মৃতি তো কষ্ট দেয়। স্মৃতি কষ্ট দেয় না? স্মৃতি কষ্ট দেয়, আবার স্মৃতি সুখেরও আছে। তাহলে ক্লেশদায়ক, আবার ক্লেশ হারক। নিদ্রাতেও যে আমরা ভাবি যে সব সুখ, তা নয়। ক্লেশদায়ক নিদ্রাও আছে, স্বপ্ন যখন দেখি। বিকল্প, ভার্বাল ডেলিউশন। বিকল্প মানে ভার্বাল ডেলিউশন। ও তুই মাধ্যমিকে ফার্স্ট হয়েছিস জানিস, দেখে এলাম, খুব খুশি হয়ে গেল। তারপর যখন রেজাল্ট বেরোলো দেখলো যে না, হয়নি, ব্যাস আবার ভেঙে পড়লো। আনন্দ, এইসব ব্যাপারগুলো আজ বিপর্যয়। বিপর্যয় হচ্ছে ইনডিসক্রিমিনেশন, বিপর্যয়। প্রমাণ, বিপর্যয়। প্রমাণ হচ্ছে রাইট নলেজ। এইগুলো সব আলোচনা করবেন। প্রমাণ আলোচনা হবে, বিপর্যয় আলোচনা হবে, বিকল্প আলোচনা হবে, নিদ্রা আলোচনা হবে, আর স্মৃতি আলোচনা হবে। প্রমাণ কত রকমের আছে, এগুলি সব বৃত্তি। আমরা এই বৃত্তি নিয়ে থাকি, আজকে বৃত্তি মনে রাখি। এটা হচ্ছে 6 নম্বর শ্লোক। এরপরে খুব তাড়াতাড়ি আমরা এগিয়ে যাব। এই প্রথমে যে হলো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামীজির যে কি ইউনিভার্সাল মাইন্ড দেখুন। খুব কঠিন লাগলো তো? কঠিন লাগলো না? আমাদের নিজেদেরই তো জিনিস এগুলো। মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার, এগুলো আমরা কোনোটাই নই। কিন্তু এদের দিয়েই, এই মনকে দিয়েই আমাদের ওইখানে যেতে হবে। মনকে অবলম্বন করি। মনই বাধা দিচ্ছে, এইসব ঝামেলা করছে। কিন্তু মনকেই অবলম্বন করে ওর বাইরে যেতে হবে। কীরকম জানেন? যেমন নদী, দুটো তীর, আমি এপারে আছি, ওপারে যাবো কী করে? ব্রিজ নাই। ব্রিজ নাই, কি করে যাব? ওই জলটাকেই ব্যবহার করে ওপারে যেতে হবে। যে জলটা আমাকে যেতে বাধা দিচ্ছে, সেই বাধাটাকেই আমাকে উপায় হিসেবে ব্যবহার করে কি সাঁতার জানলেই হলো। সাঁতারটা হচ্ছে উপায়। সাঁতার ওই জলটাকে ব্যবহার করে চলে গেলাম। অথবা একটা ভেলা তৈরি করে নিলাম, নিয়ে চলে গেলাম, বেয়ে চলে গেলাম। জয় মা। হরি ওম তৎসৎ।